ওর এই কথা শুনে ওর বান্ধবীরা হেসে বলল, তাহলে আমরা আসি। আমি ভালো করে তাকিয়ে দেখলাম এরা তো তারাই যারা আমাকে আগে অপমান করেছিল। এবার আমি নীলাকে বললাম, আমার মতো ছোট লোকের সাথে ওনারা কি পরিচিত হবে? সরি ভাইয়া, সেদিন বুঝতে পারিনি যে নীলা আপনাকে এত ভালোবাসে। আসলে কিন্তু আমি একটা ছোট লোক। সরি ভাইয়া, আমরা বুঝতে পারিনি। আমরা তো আপনার ছোট বোনের মতোই। ওই দিনের কথা ভুলে যান প্লিজ প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নীলা, আমরা যাই, তুই তোর কাজ সার। ওরা চলে গেল। নীলা আমার দিকে ঘুরে তাকালো। কাছে আসো, কেন? বাকিটুকু সেরে নি। বাকিটুকু মানে? তুমি আসো তো, এত কিছু বোঝাতে পারবো না। আজ কোনো বাধা দিবে না আমাকে। আমার মন যতক্ষণ না ভরে ততক্ষণ ছাড়ছি না তোমার। এই কথা বলে নীলা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি সত্যি নীলাকে কোনো বাধা দিতে পারিনি। অনেকক্ষণ পর নীলা আমাকে ছেড়ে দিল। আমার ঠোঁটজোড়া লাল হয়ে আছে, চোখ জোড়া আগুন হয়ে গেছে। ওর মতিগতি ভালো না দেখে আমি পাশ কাটিয়ে নিচে দৌড় দিলাম। নীলা পিছন থেকে বলতে লাগলো, এই কোথায় যাও? এখনো হয়নি তো আমার, এদিকে আসো। আমি এই কথা শুনে আরো জোরে দৌড়িয়ে নিচে চলে আসলাম। নিচে যেতেই রুমা এসে দাঁড়ালো। তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? উপরে ছিলাম। তোমার চোখ এমন কেন? ঠোঁট জোড়া লাল হলো কিভাবে? কি হয়েছে তোমার? আমাকে বলো তো। রুমা কি কিছু বুঝে ফেললো নাকি? কই কি হয়েছে? গরম চা খেতে গিয়ে এমন হয়েছে। ও, আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। আচ্ছা চলো, ওই দিকটায় চলো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেল। আমরা বসে গেলাম খেতে। খাবার যে মুখে দিতে যাব তখন কে যেন হাত ধরল। তাকিয়ে দেখি নীলা। কি ব্যাপার ম্যাম? তুমি এখানে খাচ্ছ কেন? তো কোথায় খাবো? ভিতরে, আমার সাথে। সরি, সবাই যেহেতু এখানে খাচ্ছে আমিও এখানেই খাবো। নীলা কিছুটা রেগে গিয়ে বলল, ওই, তুমি আর সবাই এক হলে নাকি? তাছাড়া বাবা তোমাকে ভিতরে যেতে বলেছে। কি আর করার, স্যার যেহেতু বলেছে তাহলে তো যেতেই হবে। ওনার সাথে ভিতরে গেলাম। ওরে বাবা, এত খাবার! কি খাবে এগুলো? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম, নীলাও বসল। স্যার কোথায়? ভিতরে। আচ্ছা, ডাকছি। বাবা, বাবা। কিছুক্ষণ পর স্যার আসলেন। আমি, নীলা আর ওর বাবা খাচ্ছি। খাওয়ার মাঝে নীলার বাবা বলল, শোনো জনি, আমার মেয়েটা এতটাও খারাপ না যতটা তুমি ভাবো। আমি এবার খাবার রেখে ওনার দিকে তাকালাম। উনি কেন আমাকে এসব কথা বলছেন? উনি আবার বলতে লাগলেন, আমার মেয়েটা একটু রাগী, কিন্তু ওর ভেতরটা একদম নরম, একেবারে ওর মায়ের মতো। নীলা বাকিটুকু এমন হয়েছে ওর মা নেই বলে। ওর মা ও খুব ছোট থাকতেই মারা যায়। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নীলাকে কখনো কারের জন্য কাঁদতে দেখিনি, কিন্তু তোমার জন্য ও প্রায়ই কাঁদে, যা আমার চোখ এড়ায় না। এবার চুপ করো তো। খাওয়ার ভিতরে এত কথা বলে কেউ? আমি নীলার দিকে তাকালাম। ও মাথা নিচু করে আছে, লজ্জায় নাক কান গলা লাল হয়ে আছে। ওকে এখন যা লাগছে না! আমি খেয়ে উঠতেই ও নিজের খাওয়াটা রেখে টাওয়েলটা এগিয়ে দিল। আমি হাত মুছে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব। তখন ম্যাম আমার হাত ধরে বলল, আজকে থেকে গেলে হয় না? এটা কি আমার কোনো রিলেটিভের বাসা নাকি যেখানে আমি থাকবো? ও, তোমার কথার সুর এখনো বদলায়নি। তখনকার মতো আর একটা লাগবে বুঝি? আসো, এদিকে আসো। আমি এ কথা শুনে এক দৌড় দিয়ে মেন রাস্তায় চলে আসলাম। তার পরের দিন থেকে আবার অফিস। এখন নীলা ম্যামকে দেখলে আগের মতো মন মরা লাগে না, একটু খুশি খুশি মনে হয়।
তো সেদিন অফিসে বসে কাজ করছি, তখন রুমা আসলো। রুমা আমার ডেস্কে আসলো। রুমাকে কেমন উত্তেজিত মনে হচ্ছে। আমাকে হুট করে বলে ফেললো, জনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে না, ক্যান্টিনে চলো, সেখানে কফি খেতে খেতে বলবো। দেখছো না হাতে কত কাজ, এখানে বলো। রুমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলতে লাগলো, আমার জরুরি কথা, না বলে থাকতে পারবো না, চলো। এই কথা বলাতে রুমা চুপ হয়ে গেল। এই তো ভালো মেয়ে, এই বলে ওর চোখ দুটো মুছিয়ে দিলাম। হঠাৎ কারোর কান্নার আওয়াজে পাশে তাকালাম। চেয়ে দেখি নীলা ম্যাম কান্না করতে করতে দৌড়ে চলে যাচ্ছে। আহা, সব গেল। উনি আবার কখন আসলেন? আমার জন্য ম্যাম তোমাকে ভুল বুঝলো, দাঁড়াও আমি গিয়ে কথা বলছি। থাক, বলা লাগবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে। না, তারপরেও আমার জন্য তোমাকে ভুল বুঝলো। সমস্যা নেই, আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো, সময় হয়ে গেছে। এই বলে আমি অফিসে ঢুকলাম। ভাবলাম ম্যামের কেবিনে একবার যাই, গিয়ে এই ভুলটা ভাঙিয়ে দিয়ে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁক করতে দেখি ম্যাম টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এভাবে কখনো কাঁদতে দেখিনি তো, তাই আর কি। না, এখন রেগে আছে, আমি বরং পরেই যাই। বিকালে দেখলাম ম্যাম আগে বেরিয়ে এলো। আফসোস নিয়ে বাসায় ফিরলাম। বিনা কারণে কেউ আমায় ভুল বুঝলো। পরদিন থেকে ম্যাম আমার সাথে একটা কথাও বলল না, আমাকে ইগনোর করতে শুরু করলো। একটু কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। এইভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন নীলা আমাকে নানাভাবে এড়িয়ে যেতে লাগলো। যে মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, সে মেয়ে আজ 3 দিন আমার সাথে কথাই বলে না, আমাকেও বলতে দেয় না। সব সময় এড়িয়ে চলছে, তাও আবার বিনা কারণে। না, আর মেনে নেওয়া যায় না। আমি সোজা ম্যামের কেবিনে ঢুকে গেলাম। দেখলাম ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি যেতেই ম্যাম মাথা উঁচু করে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, নীলা, তুমি আমাকে শুধু শুধুই ভুল বুঝছ। তুমি যেটা দেখেছ। আমাকে আর কিছু বলতে দিল না। উঠেই শরীরে যত শক্তি ছিল তা দিয়ে সজোরে একটা থাপ্পড় মারল। তারপর বলতে শুরু করলো, শাট আপ মিস্টার জনি, ভুলে যাবেন না আমি আপনার বস, আর আপনি আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী, বুঝতে পেরেছেন? এই কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি তারপরেও সাহস সঞ্চয় করে বললাম, আসলে আপনি সেদিন ভুল দেখেছেন, আপনি আমাকে শুধু শুধুই ভুল বুঝছেন। আপনার কোনো কথা শুনতে চাই না আমি, আপনি এখন এখান থেকে যেতে পারেন। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে আসলাম। ওর দেওয়া থাপ্পড়ের চেয়েও ওর বলা কথাগুলো আমাকে বেশি আঘাত করেছে। চোখের পানি কেন জানি আমার বাঁধ বাঁধছে না। আয়নার দিকে তাকিয়ে দেখি ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। রক্ত মুছে চোখে পানি দিয়ে বেরোলাম। ডেস্কে গিয়ে বসলাম। নীলা বাসায় গিয়ে ওয়াশ হবে। তখন তার হাতের দিকে তাকিয়ে সে কেঁদে দেয়। হাতে রক্ত লেগে আছে আমার ঠোঁটের। নীলা জোরে কেঁদে দেয় আর চিৎকার করে বলতে থাকে, এই হাত দিয়ে আমি আমার জানকে মেরেছি। নীলা চিৎকার করে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নীলা তার রুমে শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিকে নীলার বাবা নীলাকে খেতে ডাকছে। যখন দেখলো কোনো সাড়া শব্দ নেই, তখন নীলার রুমের দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। নীলার বাবা নীলার পাশে গিয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? নীলা এবার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে মা, আমাকে বল। বাবা, এই হাত দিয়ে আমি আজকে জনিকে মেরেছি, এই হাত দিয়ে। ওকে খুব ভালোবাসিস? হ্যাঁ খুব, ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, কি করা যায় আমি দেখছি, তুই খেয়ে নে। না বাবা, আমার খিদে নেই।
আচ্ছা, আমি ঢেকে রেখে যাচ্ছি, পরে খেয়ে নিস। অন্যদিকে নীলার হাতে থাপ্পড় খেয়ে আমার প্রচণ্ড জ্বর চলে আসলো। পরদিন আর অফিসে যেতে পারলাম না। ওইদিকে নীলা ম্যাম প্রতিদিনের মতো আমাকে দেখতে না পেয়ে বুকের ভিতর আনচান আনচান করতে থাকে। উকি দিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কোথাও আমাকে দেখতে পায় না। নীলা টেনশনে কপালটাকে টেবিলের সাথে ঠেকালো। চোখের কোণ থেকে পানি বের হয়ে পড়ছে। হঠাৎ কারোর গলাটা হচ্ছে উপরে তাকালো, চেয়ে দেখে রুমা। ওকে দেখে নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি কি চাও এখানে? আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে গেলে কেন? বলো কেন, বলো কেন এমন করলে? এখন কি চাইতে এসেছো? আমার সামনে থেকে সরে যাও, চলে যাও আমার সামনে থেকে। এই বলে নীলা টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। রুমা লিমার মাথায় হাত দিল। নীলা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ছোবে না তুমি আমায়। আমার একটু কথা শুনুন। তারপর রুমা সবকিছু খুলে বলল। নীলা এবার আরো বেশি করে কাঁদতে লাগলো। তুমি আগে বলনি কেন? জনি বলতে বারণ করেছে। ও আমার সাথে অভিমান করে আজ আসেনি। তবে একটা কথা সত্য, যে জনি আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে রুমা সেখান থেকে চলে আসে। নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? কাল ওর কাছে ক্ষমা চেয়ে নেব, দরকার পড়লে পা ধরব। পরদিন অনেক কষ্ট করে একটা রিজাইন লেটার লিখলাম। ওর বাবার দেওয়া এগ্রিমেন্টের ডেট যেহেতু শেষ, সেহেতু আমি চাকরি ছাড়তে পারি। খুব সকালে রিজাইন লেটারটা নিয়ে পিয়নের কাছে দিয়ে আসলাম। নীলা অফিসে গিয়েই আমাকে খুঁজতে লাগলো। কাল রাত থেকে আমার জন্য ব্যাকুল হয়ে আছে। সে পিয়ন বলে চিৎকার দিতে লাগলো। কি হয়েছে ম্যাম? জনি আসেনি? হ্যাঁ এসেছিল, আর এটা দিয়ে গেছে। নীলা খামটা খুলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সবাই ধরে হসপিটালে নিয়ে যায়। তখন আমার ফোনে একটা কল আসে। আমি ধরে দেখি ইরা ফোন করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি এমনটা করলে কেন? চাকরিটা ছাড়লে কেন? তাতে কি হয়েছে? ফয়সালকে নিয়ে আমার বাসায় চলে আসিস। অন্যদিকে নীলার জ্ঞান আসতেই চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার জনি কই? আমি জনির কাছে যাব। এই বলে নীলা দৌড়ে নিচে গিয়ে সোজা গাড়ি নিয়ে আমার পাশে চলে এলো। আমি শুয়ে আছি। তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলছে। আমি দরজা খুলতেই কে যেন আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুজন মিলে বাসার ভিতর পড়ে গেলাম। চেয়ে দেখি নীলা। আমি ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে ম্যাম, এমন কেন করছেন? আমি সত্যি তোমাকে ভালোবাসি। ওরকম তো রাগ উঠলে প্রায় বলি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আবার এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। ও বুঝেছি, এভাবে কাজ হবে না। এই বলে নীলা চারপাশে কি যেন খুঁজতে লাগলো। তারপর ফল কাটা ছুরিটা নিল। কি করছেন কি? নীলা আমার দিকে তাকিয়ে হাতে একটা প্যাঁচ দিল। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। কি করছো কি? কাছে আসবি না, আসলে আমার বুকের ভিতর ঢুকিয়ে দেব। তারপর হাতে আর একটা প্যাঁচ দিল। এবার আর সইতে পারলাম না। দৌড়ে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে বুকের মাঝে চেপে ধরলাম। কি করছো কি? পাগল হয়ে গেছো নাকি? নীলা এক ঝটকায় আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। সর তুই, রক্ত ঝরে মরে যাব আমি। আমি আবারও বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বলতে লাগলাম, পাগলি, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বল? তোকে ছাড়া তো আমি নিজেই মরে যাবো রে। আমার কথা শুনে নীলা আমার মুখ চেপে ধরল। এসব কথা আর বলবে না। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। আমাকে একটু ভালোবাসবে? আমি নীলার কপালে একটা চুমু দিলাম। নীলাকে আর কিছু বলতে হলো না, খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়।
ওর হাত থেকে খুব রক্ত পড়ছে। ওকে কোলে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিলাম। নীলা আমার বুকের মাঝে ওর মুখ গুজে কাঁদতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি। নীলা কাঁদছে আর বলছে, আর যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমাকেও খুন করব, নিজেও মরে যাব। আমি একটু মুচকে হাসলাম। এমন সময় হঠাৎ নীলার বাবার সহ আমার বাবা মা ঘরে ঢুকলো। আমি তো অবাক। আরে আব্বু আম্মু, তোমরা কখন এলে? এই তো এখন আসলাম। বিআই সাহেব আমাদের গ্রাম থেকে নিয়ে আসলেন। নীলা আমার বুক থেকে উঠে বাবা মাকে পা ধরে সালাম করলো। নীলা আবার এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর মুখ গুজে দিল। আপনাদের মান অভিমান শেষ হলে এবার আমার কথা শুনুন। কাল আপনাদের বিয়ে, প্রস্তুতি হও। এ কথা বলে ওনারা রুম থেকে অন্য রুমে চলে গেল। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন নীলার আমার বিয়ে হয়ে গেল, খুব ধুমধাম করে। বাসরটাতে বাসর ঘরে ঢুকতেই নীলা আমার পা ধরে সালাম করলো। আমি নীলাকে বুকের মাঝে জড়িয়ে নিলাম। নীলা আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। নীলা আমার উপর উঠে গেল। এই কি করছো? ওই দিন তো বাকিটুকু শেষ করতে পারলাম না, আজ তৃপ্তি সহকারে শেষ করব। আজ কোনো না নেই, আজ আর তোমাকে ছাড়ছি না। দেখবো কে কাকে ছাড়ে, কতটুকু পারো তাই দেখবো। এই বলে নীলাকে ভালোবাসার আবেশে জড়িয়ে নিলাম। নীলা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। ডুবে গেলাম দুজনেই ভালোবাসার সাগরে। আমাদের এই ভালোবাসার বন্ধন চিরদিন অটুট থাকুক। ধন্যবাদ সকলকে।